দেখো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমার গলা নিশ্চয়ই শোনা যাচ্ছে। চলো আমরা প্রথমে একটু কোশ্চেন আনসার দিয়ে শুরু করব। ওকে, কোশ্চেন আনসার দিয়ে আমরা শুরু করতে চলেছি। কার উপরে বেশ করে কোশ্চেন আনসার আমরা করছি না রাদারফোর্ডস নিউক্লিয়ার মডেল অফ অ্যান অ্যাটম। ওকে, দেখো রাদারফোর্ডস নিউক্লিয়ার মডেল অফ অ্যান অ্যাটম বা রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, যেটা বলবে রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, তুমি যেটা বলতে চাও। প্রথম কোশ্চেন, সবাই খাতা পেন নেবে এবং কোশ্চেনগুলোকে করার চেষ্টা করো। আগে কোশ্চেনটা লেখো, দেন করার চেষ্টা করো। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, Rutherford's experiment which established the nuclear model of the atom used a beam of, then there are 4 options. Okay, first one is beta particles, second one is gamma rays, third one is helium atoms which impinged on a metal foil and got scattered. And last option, helium nuclei which impinged on a metal foil and got scattered. ওকে, এই কোশ্চেনটা তোমার কোশ্চেনটা হচ্ছে আইআইটি জেইই 2012 কোশ্চেন। ওকে, দেখো এটাকে চেষ্টা করো কি হচ্ছে। এটা ইনফরমেটিভ কোশ্চেন অ্যাকচুয়ালি। কি হবে মনে হচ্ছে বলো তো অ্যান্সারটা? কেউ অ্যান্সার দিতে পারবে? একটু ভাবো যে কি হতে পারে। স্যার আলফা পার্টিকেল। একদমই ঠিক বলেছ। বলো স্যার অপশন হিলিয়াম। ওকে, শোনো শোনো, ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক দিকে। তুমি বলছো যে স্যার আমরা অ্যাকচুয়ালি পড়ে এসেছিলাম যে আলফা পার্টিকেল যেগুলো হয়, মানে এই রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি কার ওপরে বেস করেছিল? না স্যার, আলফা পার্টিকেলের ওপরে। তাহলে আলফা পার্টিকেলের ওপরে বেস করেছিল। আমি তোমাকে এটাও বলেছিলাম যে এই যে আলফা পার্টিকেল বলছো সেটা অ্যাকচুয়ালি হিলিয়াম 2+ আয়ন, যার মাস 4 আর অ্যাটমিক নাম্বার 2।
তাহলে তোমাকে ফার্স্ট অপশনে দেওয়া আছে বিটা পার্টিকেলস, তাহলে উত্তরটা ভুল। সেকেন্ড অপশনে দেওয়া আছে গামা রেস, এই অপশনটাও ভুল। থার্ড অপশনে দেখো লেখা আছে হিলিয়াম অ্যাটমস, আর এখানে তোমাকে লেখা দেবে হিলিয়াম নিউক্লিয়াই। বাদ বাকি গোটা সেন্টেন্স সেম দুটোর ক্ষেত্রেই। প্রবলেম হচ্ছে তোমাকে যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ এইটা কখনোই কিন্তু হিলিয়াম কি বলতো অ্যাটম নয়। তা কি দেখো একবার, এটা কিন্তু হিলিয়াম অ্যাটম নয়। কি আছে মাথায় 2+ চার্জ আছে, এটাকে আয়নটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হিলিয়াম নিউক্লিয়াস তোর মধ্যে আছে নিশ্চয়ই। তাহলে আমরা সেখান থেকে কনক্লুশন টানতে পারি ফোর্থ অপশন ইজ দ্য রাইট অপশন। কোনো সমস্যা? কি করে অপশনগুলো কাটলাম বুঝতে পারলে? অপশন এলিমিনেশন মেথড ইজ দ্য বেস্ট মেথড। ওকে, পরীক্ষায় আনসার দেওয়ার সময় সব প্রশ্নে তুমি এক্স্যাক্ট আনসার জানবে এমন কোনো কিন্তু কিছু নেই। তোমাকে অনেক সময় তোমার কনসেপ্ট দিয়ে কিছু কিছু অপশন এলিমিনেট করতে হবে। দুটো অপশন এলিমিনেট করা খুব ইজি, কিন্তু কনসেপ্ট ঠিক না থাকলে বাকি দুটো অপশন থেকে তুমি আরেকটা এলিমিনেট করতে পারবে না। তখনই তোমার ভুল অ্যান্সার দেওয়া হয় এবং নেগেটিভ মার্কসটা তোমরা তখনই পাও। ওকে, বোঝা গেছে ফার্স্ট কোশ্চেন? কারো সমস্যা কোনো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার সেকেন্ড কোশ্চেন। হ্যাঁ স্যার। তোমাদের এইভাবে শুধুমাত্র একটা জিনিসই জানার, সেটা হচ্ছে গিয়ে কোশ্চেনকে আমি অ্যাপ্রোচ করব কি করে। থিওরি পড়লে শুধু হবে না, কোশ্চেন আনসার করতে হবে। ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো কি লিখেছে। রাদারফোর্ডস alpha particle scattering experiment eventually led to the conclusion that there are four options: mass and energy are related. Option B, electrons occupy space around the nucleus. Option C, neutrons are fluid deep in the nucleus. And last option, the point of impact with matter can be precisely determined. এটা ছিল, এটাও একটা আইআইটি জেই কোশ্চেন, কিন্তু অনেক আগেকার কোশ্চেন। বলো আনসার কি হবে এটা? চার নম্বরটা কি বললে? The point of impact with matter can be precisely determined. স্যার অপশন ডি। অপশন ডি,
কেউ গুগল করছো না তো? Sir, option B. ওকে, দেখো বেশ ঠিক আছে, আনসার অপশন বি অবভিয়াসলি। আমি তোমাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, দেখো একবার। মাস অ্যান্ড এনার্জি আর রিলেটেড, তিনি কখনোই কনক্লুশনে যাননি। এনার্জি টার্ম কোথাও লেখা ছিল না, মাস টার্ম কোথাও লেখা ছিল না। নিউট্রন তো আবিষ্কারই হয়নি তখনও। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করেছিল 1911, বাট নিউটন আবিষ্কার হয়েছিল 1932। তাহলে নিউট্রনস আর মিনস এটা রং অপশন। অপশন সি প্রথমেই বাদ গেল, অপশন এ বাদ গেল, অপশন সি বাদ গেল। দ্য পয়েন্ট অফ ইম্প্যাক্ট উইথ দ্য ম্যাটার ক্যান প্রিসিয়াসলি ডিটারমাইন্ড। এটা কোথা থেকে ম্যাটারের কনসেপ্ট আসছে, আমরা কি পড়েছিলাম? অ্যাকচুয়ালি রাদারফোর্ডস আলফা পার্টিকেল যে এক্সপেরিমেন্টটা ছিল, তার কনক্লুশন কি ছিল বলো তুমি একবার। তার কনক্লুশন ছিল এটাই যে তার একটা সেন্টারের মধ্যে স্মল স্পেসের মধ্যে টোটাল পজিটিভ চার্জটা থাকে, আর তার আউটার সারফেসের মধ্যে ইলেকট্রনগুলো রোটেট করে ইন দ্য সার্কুলার অরবিটস, আর ভ্যাকেন্ট স্পেস ইজ দেয়ার, তাই না? অ্যাকর্ডিং টু রাদারফোর্ডস মডেল, দ্য ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড পজিটিভলি চার্জড কোর, or in other words negatively charged electrons occupy space around the nucleus and the atom is electrically neutral. তার মানে দেখো, আমি এখন উত্তর কিন্তু আমি খুঁজিনি, দেখো এখনো আমি জাস্ট কি করলাম, যেগুলো হবে না সেটাকে আইডেন্টিফাই করলাম। তাহলে দেখো আমাদের সঠিক উত্তর দাঁড়িয়ে গেল অপশন বি। ক্লিয়ার কি করে আমরা অ্যাপ্রোচ করব কোশ্চেনগুলোকে? আমি আনসার পেলাম না। হ্যাঁ স্যার। চলো, ওকে, হ্যাঁ স্যার। কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3টা তোমরা পারবে, যেহেতু এই দুটো প্রশ্ন করে এলে। কি বলছে না, রাদারফোর্ডস scattering experiment is related to the size of the option number A nucleus, option number B atom, option number C electron, option number D নিউট্রন। বলো কি হবে দেখি। কোশ্চেনটা এসেছিল, এটাও একটা আইআইটি জেই কোশ্চেন, পুরনো কোশ্চেন, বাট আইআইটি জেই কোশ্চেন। কি হবে বলো আনসারটা? Sir, electron. ইলেকট্রন বলছো? Option A. অপশন এ বলছো? আর কেউ কিছু? অপশন এই মনে হচ্ছে। দেখো কি বলেছে রাদারফোর্ডস, কোশ্চেনটা দিকে তাকাও একবার। কি বলছে? রাদারফোর্ডস স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ইজ রিলেটেড টু দ্য সাইজ। ওকে, এবার একটু অপশনের দিকে তাকাও। দেখো নিউট্রন তো প্রথমেই কাটা, কারণ নিউট্রন তখন কিছু ইনভেনশনই হয়নি। সাইজ অফ নিউট্রন অবভিয়াসলি না, সাইজ অফ ইলেকট্রন না, থাকার উপরে দুটো জিনিস, অ্যাটম আর নিউক্লিয়াস। ও কি বলেছিল বলো একবার, যে রাদারফোর্ডস আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের কনক্লুশন ছিল না একটা অ্যাটমের সাইজের ভীষণ একটা স্মল সাইজ নিয়ে থাকে হচ্ছে নিউক্লিয়াস। আমি তোমার এই টার্মটা ইউজ করেছিলাম, 1 part of the 1 lakh part। তার মানে তোমার কি কার কথা ছিল বলো তো? নিউক্লিয়াসের সাইজ ডিটারমাইন করেছিল, অ্যাটমের সাইজ নয়। তাহলে আমরা বলতে পারি Rutherford's discovery of the nucleus of an atom was based on the which experiment? Alpha scattering experiment,
which means that experiment was also related with the size of the nucleus, not on the size of the atom. Clear? Question number 3. কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার না স্যার হ্যাঁ স্যার। বেশ, কি No, ডাউট sir. আছে বলো। হ্যাঁ স্যার তো বললে। চলো বেশ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমরা ভুল করে বলে ফেলেছো। নাও নেক্সট কোশ্চেন দেখো কি লিখছে। Rutherford's on scattering of alpha particles sought for the first time that the atom has, now 4 options are there: electrons, option B; protons, option C; nucleus, option D; neutrons. বলো আনসার কি হবে? পুরোনো মানে বোঝার চেষ্টা করো। এই যে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা ছিল টেকিং দ্য আলফা পার্টিকেল, সেটা ফার্স্ট টাইম কি শোড করেছিল? দ্যাট দ্য অ্যাটম হ্যাজ, অ্যাটমের কি আছে এটাই তো বলতে চেয়েছে প্রশ্নের মধ্যে। প্রোটন। বলো। অপশন বি প্রোটনস। প্রোটনস, ইলেকট্রনস তো নয় অবভিয়াসলি, স্যার নিউট্রন তো নয়। নিউক্লিয়াস হবে স্যার, প্রথমবারই তো। হ্যাঁ, উত্তর হবে নিউক্লিয়াস, নট দ্য প্রোটনস। ওকে, উনি প্রমাণ করেছিলেন নিউক্লিয়াসের মধ্যে টোটাল পজিটিভ চার্জ আছে, এটাই ওনার আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের কনক্লুশন ছিল। ক্লিয়ার হয়েছে? প্রোটনসটাও তো পজিটিভ চার্জই হচ্ছে। হ্যাঁ, প্রোটনটা তো পজিটিভ চার্জটা আসছে প্রোটন থেকে, কিন্তু তখনও পর্যন্ত নিউক্লিয়াসটা ইনভেন্ট হয়নি। প্রোটন তো তার আগেই আবিষ্কার হয়ে গেছে, রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট করার আগেই প্রোটন আবিষ্কার হয়ে গেছে অলরেডি। ব্যাপারটা বোঝো, সবার প্রথমে আবিষ্কার হয়েছে ইলেকট্রন, দেন প্রোটন, তারপরে কিভাবে আছে জানার জন্য এলো হচ্ছে কি আমাদের রাদারফোর্ডস আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। তারপরে ওনার কিছু ড্রব্যাকস এলো, যে ড্রব্যাকসগুলো মডিফাই করার জন্য বোর পস্টুলেট এলো। বোর অনেকটা ক্লিয়ার করে দিলেন, কিন্তু শুধু উনি সার্কুলার অরবিটসটাকে ক্লিয়ার করতে পারেননি। তখন এসেছিল আমাদের সমারফেল্ড, অ্যান্ড এইটুকু পর্যন্ত ক্লাস 12 এবং জয়েন্ট রিলেটেড প্রশ্ন এখান থেকে আসে। প্রথমে থমসনস প্ল্যাঙ্ক পুডিং মডেল, দেন রাদারফোর্ড, দেন বোর, অ্যান্ড লাস্ট সমারফেল্ড। কথা বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার সবার আগে ডাল্টনও তো বলেছিল স্যার। বলো, ডাল্টন কি বলেছিল? স্যার ডাল্টনের পরমাণুর মধ্যে বলেছিল না, কি বলেছিল বলো ডাল্টন? পরমাণু পরমাণু আনডিভিজেবল, অবিভাজ্য, ভাঙা যায় না, তাই না? ভুলভাল বলে গেছিল সবকিছু ম্যাক্সিমাম। চলো বাদ দাও, পরে নেক্সট টপিক্সে চলে যাই। এবার কোশ্চেন অ্যান্সারের পার্ট আমাদের কমপ্লিট। এবার আমরা একটা কিছু শিখে নিই, কিছু যদি নিউমেরিক্যাল পার্টস দেয় পরীক্ষার সময়, তার জন্য আমরা কিছু, শোনো দেখো, ডেরিভেশন ইম্পর্টেন্ট নয়, কারণ তোমাদের জন্য যেহেতু এমসিকিউ কোশ্চেন হবে, সেহেতু তোমাদেরকে ফর্মুলাগুলো জেনে নিউমেরিক্যাল প্রবলেম করতে পারলেই হয়ে গেল। আমি ধরে নিচ্ছি প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে, সেই সেন্সে আমি তোমাকে কিছু কিছু বোর্ডস যে থিওরি দিয়েছিল তার উপরে বেস করে আমরা যে আর এর এক্সপ্রেশন বা ধরো ভি এর এক্সপ্রেশন বা তোমার
এনার্জির এক্সপ্রেশন, যেগুলো আমরা ড্রব্যাকসে পড়েছিলাম না। প্রথম ড্রব্যাকস কি ছিল রাদারফোর্ডের? যে স্যার কি বললেন স্যার, ভয়েসটা ক্লিয়ার আসছে। বললাম যে রাদারফোর্ডের ড্রব্যাকসের মধ্যে প্রথম পয়েন্ট ছিল দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম এক্সপ্লেন করতে পারেননি রাদারফোর্ড, যেটা বোর আগের দিন পস্টুলেটটা পড়ার সময় আমি পড়িয়েছিলাম কিভাবে এক্সপ্লেন করলেন। সেকেন্ড ছিল তোমার কি অ্যাকর্ডিং টু রাদারফোর্ড কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি লাইন স্পেকট্রাম পাওয়া যায়। সেটাকে আমরা এক্সপ্লেন করব আজ না, নেক্সট ক্লাসে। ওকে। থার্ড কিছু পয়েন্ট তোমাকে আমি বলেছিলাম যে আর ডিটারমাইন করতে পারেননি, ই অর্থাৎ এনার্জি ডিটারমাইন করতে পারেননি, ভেলোসিটি ভি ডিটারমাইন করতে পারেননি, তাহলে আমরা সেগুলোকে এখন ডিটারমাইন করব। ওকে, ক্লিয়ার? কি বলতে চাইলাম ব্যাপারটাকে? আমার কথাটা বুঝতে পারলে কি বলতে চাইলাম আমি? চলো আমরা এবার পড়বো হচ্ছে গিয়ে হ্যাঁ স্যার। ক্যালকুলেশন অফ রেডিয়াস, ভেলোসিটি অ্যান্ড এনার্জি। ওকে, ফ্রম বোরস পস্টুলেট। অ্যাকচুয়ালি এগুলোকে আমরা একত্রে কি বলি বলতো? স্যার আপনার স্যার মাঝে মাঝে কথা আটকে যাচ্ছে, স্ক্রিনও স্যার বন্ধ হয়েছে। স্ক্রিন বন্ধ হওয়ার তো কথা নয়, নেটওয়ার্ক ঠিকঠাকই আছে। তুমি একবার দেখো, তোমার চেক করো নেটওয়ার্কটা ঠিকঠাক আছে কিনা। তোমার স্পিকারটা হয়তো এদিক ওদিক হতে পারে, এটা মেনে নিলাম আমি। স্যার আমারও প্রবলেমটা হচ্ছে স্যার, আমারও প্রবলেম। নেটওয়ার্ক ইস্যু বলছো? ঠিক আছে, বাকিরা সবাই কি দেখতে পাচ্ছ না প্রবলেম ফেস করছো? যারা আছো ক্লাস যারা করছো তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, তোমরা শুনতে এবং দেখতে পাচ্ছো? অ্যাম আই অডিবল, ভিজিবল? স্যার মাঝে মাঝে আপনার কথা আটকে যাচ্ছে, আর এমনই আছে মানে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, আর স্ক্রিনও। হ্যাঁ স্যার, মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। স্যার মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, বাকি এমনি ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে, চলো দেখো। হতে পারে যে হয়তো আমি কোথাও লিখতে গেছি তো তারগুলোই ধরো একটু টান টান পড়ছে, মেবি হতে পারে, আমি জানি না। বাট নেটওয়ার্ক ইস্যু তো হওয়ার প্রবলেম নয়, ব্রডব্যান্ড কানেকশনই তো রয়েছে, প্লাস সাউন্ড ইস্যু হতে পারে মাঝে মধ্যে। আমি যখন স্পিকারটা নিয়ে কথা বলছি তো প্রবলেম হচ্ছে গিয়ে আমি যখন লিখতে গেছি তখন লেখার দিকে ফোকাস করতে গেলে হয়তো স্পিকারটা হয়তো আমার মুখ থেকে সরে যাচ্ছে, এটা হতে পারে, এটা হয় বেসিক্যালি। কিন্তু স্ক্রিন মেবি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে হয়তো, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নাও একটুখানি। ওকে, চলো আমরা প্রথমে আমরা বলবো যে বোর রেডিয়াস। দেখো, আমরা একটা কথা বলেছিলাম আগের দিন তোমাকে, যে এটা ধরো নিউক্লিয়াস, আর এটাকে কেন্দ্র করে একটা সার্কুলার অরবিট ধরো আমি আঁকছি। ওকে, এবং ধরো এখানে একটা ইলেকট্রন রোটেট করছে, তাহলে দু ধরনের ফোর্স তুমি বলেছিলে আমাকে, একটা সেন্ট্রিপেটাল ফোর্স, একটা সেন্ট্রিফুগাল ফোর্স। আর ইলেকট্রনটা ভি ভেলোসিটি নিয়ে এরকম করে মুভ করছে, আর ভ্যালেন্স শেল পর্যন্ত নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সকে আর বলছি, মানে রেডিয়াস হচ্ছে আর। ওকে, তাহলে আমাদের এই যে এই জিনিসটা তোমাকে দেখায়, একবার দেখো ভালো করে। এইটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা বলি কুলম্বিক ফোর্স, তাই তো? কুলম্বিক ফোর্স, এটাকে আমরা কি বলি বলো তো? কুলম্বিক ফোর্স। এর ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো যে স্যার Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, আমরা এই যে বোর রেডিয়াস ডিটারমাইন করব, বোরস পস্টুলেট অ্যাপ্লিকেবল অনলি ফর, আমি তোমাকে বলেছিলাম আগের দিনই, যে হাইড্রোজেন লাইক সিস্টেম অর ওয়ান ইলেকট্রন সিস্টেম, অর্থাৎ যাদের ইলেকট্রন একটা থাকে।
তার মধ্যে তোমাকে আমি বলেছিলাম যে হাইড্রোজেন তো হলোই, তার সঙ্গে মেবি হিলিয়াম প্লাস, মেবি লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, বোরন 4 প্লাস, এগুলো সবগুলোই হতে পারে। তো সবগুলো হতে পারে মেনে নিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, হাইড্রোজেনের 1, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5। এটা কি মিন করছে? যে স্যার তার মানে এটা মিন করছে যে প্রোটন সংখ্যা 1 হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমি ধরে নিলাম প্রোটন সংখ্যা Z আর এক একটা চার্জ, কারণ আমরা জানি ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সেম, শুধু সাইন আলাদা, ইলেকট্রনের পজিটিভ, প্রোটনের নেগেটিভ। তাহলে আমি ভাবলাম এই নিউক্লিয়াসে যে কটা প্রোটন যদি 1 না হয়ে যদি 1 এর বেশি হয়, তার জন্য আমি Z লিখলাম। তাহলে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি বললে? চার্জের মাল্টিপ্লিকেশন। তাহলে প্রথমটা নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ZE, ইলেকট্রনের চার্জ হচ্ছে E, তাদের মধ্যে রেডিয়াস R, তার স্কোয়ার। তাহলে কি দাঁড়িয়ে গেল বলো তো? ZE স্কোয়ার বাই R স্কোয়ার। এবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই ফোর্সটাকে আমরা কি বলি? এই যেটা বাইরে থেকে টেন্ডেন্সি আছে, একে আমরা সেন্ট্রিফুগাল ফোর্স বলছি। একে আমরা বলছি সেন্ট্রিফুগাল ফোর্স, যার এক্সপ্রেশন হচ্ছে mv স্কোয়ার বাই r। এই এক্সপ্রেশনটা তোমরা ফিজিক্সের টিচারের কাছে শিখে যাবে। ওকে, তাহলে যদি ওই সার্কুলার অরবিটকে ইলেকট্রনকে স্মুথলি ঘুরতে হয়, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে দুটোকে ইকুয়াল হতে হবে, অর্থাৎ এই যে সেন্ট্রিফুগাল ফোর্স আর এই যে কুলম্বিক ফোর্স, এই দুটোকে ইকুয়াল হতে হবে। তাহলে আমি যদি ইকুয়াল করার চেষ্টা করি, তাহলে কি দাঁড়ালো বলো তো? কুলম্বিক ফোর্স ছিল ZE স্কোয়ার বাই R স্কোয়ার, আর সেন্ট্রিফুগাল ফোর্স কি হলো বলো তো? mv স্কোয়ার বাই R। এবার তুমি স্পষ্ট বুঝতে পারছো যে এখানকার একটা আর একটা আর কাটবে, তার মানে থাকলো পড়ে কি? তুমি বলো একবার, বলে স্যার থাকলো পড়ে হচ্ছে mv স্কোয়ার ইন্টু R ইকুয়ালস টু ZE স্কোয়ার। এখান থেকে R সমান আমরা কি বলতে পারি বলো তো? R সমান বলতে পারি আমরা ZE স্কোয়ার বাই mv স্কোয়ার। তুমি একটা এক্সপ্রেশন এখান থেকে পেতে পারো। ওকে, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা বোরের পস্টুলেট থেকে পড়ে এসলাম mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। এখান থেকে আমরা বলতে পারি যে v ইকুয়ালস টু nh বাই 2 পাই ইন্টু mr। ক্লিয়ার এই পর্যন্ত? যদি ক্লিয়ার হয়ে যায় তুমি দেখো হ্যাঁ তাকে স্যার। একবার। আমি ভিটা তো আমি পেয়ে গেলাম। তাহলে এবার একটা কাজ করো, এখানে যদি ভি স্কোয়ার বার করি কি হবে বলো তো? তাহলে বোথ সাইডে স্কোয়ার করে পাই, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2a স্কোয়ার মানে 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে তুমি এখানে কি পেলে বলো তো? ভি স্কোয়ারের ভ্যালুটা পেলে। এবার যে ভি স্কোয়ার ভ্যালুটা পেলে সেটা এখানে পুট করে দাও। তাহলে কি ছিল বলো তো? জেডি স্কোয়ার বাই এম ছিল, ভি স্কোয়ারের ভ্যালু পুট করলে নিচের টার্মটা উপরে উঠে যায়, অর্থাৎ 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখানে একটা আর ছিল, বলো কোনো সমস্যা আছে বুঝতে এই পর্যন্ত? বলে স্যার তার মানে কিছু কাটাকাটি যাবে? অবশ্যই যাবে। দেখো এখানকার একটা এম কেটে গেল, দেখো একটা আর কেটে গেল। তাহলে একদম লেফট হ্যান্ড সাইডে কারা থাকছে? স্যার জেডি স্কোয়ার থাকছে, 4 পাই স্কোয়ার থাকছে, এম আর থাকছে, আর রাইট হ্যান্ড সাইডে কি থাকছে? এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখান থেকে তুমি নিশ্চয়ই বলতে পারবে স্যার আর ইকুয়ালস টু জাস্ট অ্যালজেব্রা করে দাও, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই এক্সপ্রেশন, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এত বড় বড় ডেরিভেশন তোমাদেরকে পরীক্ষার জন্য তো আসবে না, তো ব্রড কোশ্চেন আনসার নয়, তোমাদের জাস্ট ফর্মুলাটা মাথায় রেখে কিন্তু নিউমেরিক্যালস করতে হবে। ওকে, তাহলে আমরা কার জন্য বার করলাম বলো? তুমি স্যার যেটা বার করলেন সেটা তো nth অরবিটের জন্য বার করলেন, কোনো পার্টিকুলার অরবিট তো নয়। তাহলে আমি লিখতে পারি r অফ n সমান n² h² বাই 4 পাই স্কোয়ার m z স্কোয়ার।
আমি তোমাকে কোশ্চেন দিই হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে এক্সামে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন nth অরবিটের রেডিয়াস অ্যান্ড ফার্স্ট অরবিটের রেডিয়াস। তুমি বলবে যে স্যার আমি তো এখানটা করে nth অরবিটের রেডিয়াস পেয়ে গেছি, তাহলে আমি একটা r1টা বার করে নিই। r1 মানে কি বলো তো, r1 মানে বুঝতে পারছো n এর জায়গায় আমি জাস্ট কি পুট করেছি, 1 পুট করেছি। তাহলে n এর জায়গায় 1 স্কোয়ার লিখে দাও, এখানে h স্কোয়ার গেল, আর বাদ বাকি যা আছে সব সেম লিখে দাও। কোনো কিছু রিলেশন করতে গেলে তাকে কম্পেয়ার করি আমরা, কম্পেয়ার কার মধ্যে করব, rn বাই r1। তো এক কাজ করো, rn এর ভ্যালুটা পুট করো, rn এর ভ্যালু কত, n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m জেড স্কোয়ার। আর rn এর ভ্যালু পুট করতে গেলেই এরকম এটা নিচে থেকে উপরে চলে যাবে, উপরে তাহলে কি গেল 4 পাই স্কোয়ার m জেড স্কোয়ার বাই শুধুমাত্র h স্কোয়ার, কারণ 1 স্কোয়ার মানে তো 1ই চলে এলো, তাই না? এবার তুমি দেখো কি কি হচ্ছে ব্যাপারটা একবার তাহলে। স্যার পুরোপুরি h স্কোয়ার কাটবে, পুরো এই টার্মটা কাটবে, তাহলে থাকলো পড়ে কি rn বাই r1 সমান সমান n স্কোয়ার। এখান থেকে কি কনক্লুশনটা আনতে পারো বলো তো, nth অরবিটের রেডিয়াস সমান ফার্স্ট অরবিটের রেডিয়াস ইন্টু n স্কোয়ার। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? ক্লিয়ার? দেখো কি কি হ্যাঁ স্যার। কি কি পেলাম আমরা, একবার একটুখানি কনক্লুশনটা নিই। স্যার nth অরবিটের রেডিয়াস সমান আমরা ফর্মুলা পেলাম n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m জেড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমরা যদি ভ্যালুগুলোকে পুট করি, যেমন দেখো দেখাও h এর ভ্যালু তো অলওয়েজ ফিক্সড, ধরো 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। প্রবলেম হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টের জন্য না বেশিরভাগ ইউনিট সব সিজিএসে নেয়, আর ফিজিক্স সাবজেক্টের জন্য ম্যাক্সিমাম ইউনিট এসআই সিস্টেমে নেয়। প্রবলেম কিছু নেই, একই জায়গায় আছে। পাই সমান 3.14 অর 22/7। তারপরে মাস অফ ইলেকট্রন কত বলো তো, 9.1 10⁻28 গ্রাম। আর ইলেকট্রনের চার্জ কত বলো তো, 4.8 ইন্টু 10⁻10 ইএসি, ইলেকট্রোস্ট্যাট ইউনিট। সিজিএস করলে আমরা কিন্তু কি করতাম না, কুলম্ব করতাম। যেই ভ্যালুগুলোকে তুমি পুট করবে, এই ভ্যালুগুলোকে যেই পুট করবে তখন তোমার ফর্মুলা এসে দাঁড়াবে, এটা পুরো মাথায় রাখবে, 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড, বাট এটা আংস্ট্রম ইউনিটে, খেয়াল রাখবে। ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো আমাকে একবার। কারো সমস্যা এই পর্যন্ত? না স্যার। চলো তাহলে যদি প্রবলেম না হয় তাহলে আমরা অঙ্ক করি। এখান থেকে একটু অঙ্ক নিউমেরিক্যালস নিয়ে নিই আমরা। দেখো কি নিউমেরিক্যালসটা আমি নিচ্ছি। কোশ্চেন নাম্বার 1 বলছে যে radius of the first excited state of helium ion, তার মানে He প্লাস, নাহলে তো বোর্ডের ফোর্স পস্টুলেট অ্যাপ্লিকেবল নয় না, সেই জন্য helium ion is given as a naught হচ্ছে এ নটটা কি, রেডিয়াস অফ দ্য ফার্স্ট স্টেবল মিন্স stationary state of
হাইড্রোজেন অ্যাটম। অপশন এ হচ্ছে তোমার R equals to 2 of A naught, B R equals to 4 A naught, C R equals to A naught by 2, D R equals to A naught by 4। চেষ্টা করো দেখি, খুব সোজা একটা নিউমেরিক্যালস, সোজা নিউমেরিক্যালস। কি আনসার হবে মনে হচ্ছে? কেউ পারবে এটা করতে? পাচ্ছি না। বলো কি হবে? কেউ বলবে না আনসার? দেখো একটা জিনিস, আমি একটা দেখো ফর্মুলা লিখেছিলাম, তাকিয়ে দেখো এটা ফর্মুলা ছিল। এই দেখো 0.529টাকে ধরো তুমি এজ এ নট মানে দিয়ে দিয়েছে, তাহলে ফর্মুলা ছিল Rn equals to 0.529 into n square by z। ওকে, জাস্ট তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ধরো আমি লিখছি R equals to a naught into n square by z। তোমাকে প্রশ্নে কি বলেছে বা দেখো একবার, তোমাকে প্রশ্নে বলেছে যে রেডিয়াস বার করো অফ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট অফ হিলিয়াম আয়ন, যেখানে এ নটটা দিয়েছে রেডিয়াস অফ দ্য ফার্স্ট স্টেশনারি স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম। এটা প্রশ্ন ছিল তোমার জন্য। ওকে, তাহলে দেখো আমাকে কার নিয়ে কাজ করতে হচ্ছে, বলবো স্যার এখানে কাজ করতে হচ্ছে হিলিয়াম আয়নকে নিয়ে। তাহলে হিলিয়াম আয়ন মানে আমি এক্সপেক্ট করে নিচ্ছি He+, কারণ এটা 1 ইলেকট্রন সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল। যদি হিলিয়াম আয়ন নিয়ে কাজ করি যথারীতি, তাহলে অ্যাটমিক নাম্বার Z সমান 2 হবে, অ্যান্ড ফার্স্ট এক্সাইটেড স্টেট, তাহলে আমাকে কিন্তু 2 নাম্বারটা নিতে হবে। এটা কিন্তু আমি নিইনি, ওরা বলেছে এখানটা করে দেখো, ফার্স্ট এক্সাইটেড স্টেটে যেতে হবে ফ্রম দ্য ফার্স্ট স্টেশনারি স্টেট। তুমি তাহলে এখানে ভ্যালুটা জাস্ট পুট করে দাও, কি হবে তাহলে বলো তো এখানটা করে? তো স্যার এ নটটা এ নটই থাকলো, কারণ প্রশ্নে এখানটা করে এ নটই দেওয়া আছে। আর আমরা কাজ করুন, উপরে ছিল এন স্কোয়ার, এখানে এন মানে তো কত লিখলাম, 2 লিখলাম, তাহলে 2 এর স্কোয়ার বাই জেড কত লিখেছি দেখো তো,
2 লিখেছি, তাহলে একটা 2 কেটে যাচ্ছে, তাহলে 2a0 এটাই হয়ে যাচ্ছে তার আর এর এক্সপ্রেশন। বলো বুঝতে পারলে কিনা? খুব শক্ত ছিল প্রশ্নটা। স্যার ওখানটা একটু বোঝাবেন? বলো কোথায় বোঝাবো? হিলিয়াম নিলে হ্যাঁ তারপর বলি, তো শোনো, Z ইকুয়াল টু দেখো বলছি যে হিলিয়াম আয়ন প্রশ্নে দেয়া আছে। আয়ন মানে দেখো এক্ষেত্রে 1 ইলেকট্রন সিস্টেমের জন্য Ag+, কারণ দেখো হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, অ্যাটমিক নাম্বার 2 মানে Z মানে প্রোটন নাম্বার 2 হয়ে গেল। আর ইলেকট্রন নাম্বার কত হবে বলো? দুটো ছিল, মাথায় একটা প্লাস আছে, মাথায় একটা দুটো ছিল, মাথায় একটা প্লাস, মানে ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে একটা ইলেকট্রনই তো পড়ে আছে ওর কাছে, তাই না? তোমাকে বলেছে যে জেড, জেড মানে প্রোটন নাম্বার, প্রোটন নাম্বার তো চেঞ্জ হয় না কখনো কারো, তাই না? হিলিয়ামের প্রোটন নাম্বার অলওয়েজ 2। আর তোমাকে একটা দিয়েছে তোমার কি বলে এন এর ভ্যালু, ফার্স্ট এক্সাইটেড স্টেট দিয়েছে, গ্রাউন্ড স্টেট মানে নাম্বার 1, আর ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে তোমাকে সেকেন্ড ওয়ানে যাচ্ছে আর কি। ঠিক আছে, জাস্ট এখানে দেখো এন এর ভ্যালুটা কত বসালাম বলো তো? দেখো 2 ছিল। জেড এর ভ্যালু কত বসালাম দেখো আমাদের 2 বসালাম, তাহলে এখানে দাঁড়িয়ে গেল এই তো আর সমান সমান এ নটটা এ নটই থাকলো, এন স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার, 2a স্কোয়ার মানে 2 × 2, আর জেড মানেও 2, তাহলে একটা 2 কেটে দাও, তাহলে 2a0 এটাই হচ্ছে আমাদের আর এর এক্সপ্রেশন। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, সেটা হচ্ছে যে এরকম করে লেখো, এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন দিচ্ছি। হুইচ স্টেট অফ দ্য triply ionized beryllium, that is Be3+, triply বলেছে মানে Be3+, has the same orbit radius as that of the ground state of hydrogen atom। এবার তোমাকে অপশন দিচ্ছি আমি, n equal to 1, b n equal to 2, c n equal to 3, d n equal to 4। বলো, এটা একটু স্ট্যান্ডার্ড হয়তো বেড়ে গেছে, বলো কি করে করবো এটাকে? না আমি হেল্প করবো, বলো। বেরিলিয়ামের স্যার অ্যাটমিক বেরিয়ামের অ্যাটমিক নাম্বার 4। পারবে কেউ? না আমি হেল্প করে দেবো একটু? স্যার হেল্প করে দিন। বেশ, চলো দেখাও, আগে প্রশ্নটাকে বোঝো একবার। বলছে যে হুইচ স্টেট অফ দ্য ট্রিপলি আয়োনাইজড বেরিলিয়াম, ওরা বলেই দিল প্রশ্নের মধ্যে, ট্রিপলি আয়োনাইজড না ফর্মুলা বললে আমরা এটাকেই বানিয়ে নিতাম Be3+, হ্যাজ দ্য সেম অরবিট radius as that of the ground state of hydrogen। বলবে স্যার এটা তো হওয়াটাই স্বাভাবিক, কারণ বেরিলিয়াম 3+ মানে তো হচ্ছে কি হাইড্রোজেন লাইক সিস্টেম। বলবে স্যার কেন? কারণ বেরিলিয়াম 3+ মানে ইলেকট্রন ক্যালকুলেট করতে, বেরিলিয়াম অ্যাটমিক নাম্বার 4, সেখান থেকে 3+ মানে 3টে ইলেকট্রন বেরিয়েছে, তাহলে আছে একটা ইলেকট্রন। আর গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেনে কত ইলেকট্রন থাকে বলো? 1 ইলেকট্রনই থাকে, তাহলে সেম বলেছে ওখানে। ঠিক আছে, এবার তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে
যে তুমি একটা এক্সপ্রেশন দেখো জানো যে আর এন সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর। আমি এক্সপ্রেশনটা বলছি আর কি, এটা আমরা করে এলাম না একটু আগে, আর এন এর এক্সপ্রেশনটা এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার, মনে পড়ছে? দেখো একবার, একটা দেখো জেড ছিল, বলেছে জেডটা আপনি কোথায় উড়িয়ে দিলেন, তাই না? আসলে জেডটা ওড়ানোর কারণ আছে, কি কারণ বলো তো? যে হাইড্রোজেনের জন্য তো জেড ইকুয়ালস টু ওয়ান, কেন হাইড্রোজেনের তো অ্যাটমিক নাম্বার ওয়ান, তাই না? সেই জন্য ওর ক্ষেত্রে ওয়ান। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আর যদি হাইড্রোজেন লাইক হয়, যদি হাইড্রোজেন লাইক সিস্টেম হয়, তার ক্ষেত্রে কি হবে তাহলে বলো তো একবার? স্যার তার ক্ষেত্রে প্রবলেম আছে। প্রবলেম কেমন? আর এন সমান হবে, স্যার এটার অ্যান্সার কি 2 হবে? এটার অ্যান্সার 2 হবে, ঠিক। এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম, জেড চলে এসছে এখানে স্কোয়ার। ওকে, তাহলে একটা কথা বলো, যদি এই দুটো ফর্মুলা তুমি বুঝে যাও, তুমি সেখান থেকে আমাকে বলো দেখি একবার, যখন জেড ইকুয়াল টু ওয়ান তখন আর এন আর আর ওয়ানটা সেম, বাকি ভ্যালু যদি ঠিক থাকে। বলে স্যার কেন? কারণ দেখো জেড এর মানটা যদি আমি ওয়ান বসিয়ে দিই, তাহলে এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখো ডান ধারের এক্সপ্রেশন আর বাম ধারের এক্সপ্রেশনের মধ্যে। ক্লিয়ার ব্যাপারটা? তোমাকে দেখো বলেছে প্রশ্নের মধ্যে যে হ্যাজ দ্য সেম অরবিট রেডিয়াস, তাহলে একটা কাজ করি না আমরা, সমান করে দিই না কেন? তাহলে কাজ করো, নর্মাল ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে কি ফর্মুলা ছিল? এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার, এটা ছিল, ঠিক আছে তো? আর আমাদের ওই ধারে কি হচ্ছে তাহলে আমাদের বলো দেখি একবার। বলেছি স্যার এখানটা করে অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এন স্কোয়ার এইচ স্কোয়ার, আমাকে এই এনটা বার করতে হবে। ওকে, আর তার তলায় কি আছে বলো তো, ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার। এবার প্রবলেম হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে কি এরকম যে জেড আছে একটা, তাই না? তাহলে হিলিয়ামের ক্ষেত্রে জেড কত হয় বলো দেখি একবার। স্যার 2 হয়, তার স্কোয়ার করলে 4 হয়ে যায়। তাহলে আবার তো এই কন্ডিশন, এবার তুমি একটু কাটাকুটি করে নাও, দেখো কি ইজি হচ্ছে কিনা জিনিসটা। তুমি বলবে যে স্যার এখান থেকে এইচ স্কোয়ার উড়িয়ে দিন, ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার পুরোটা উড়িয়ে দিন, কি থাকলো পরে বলো তো স্যার একবার? ওদিকে এন স্কোয়ার থাকলো, এদিকে এক স্কোয়ার ইন্টু চার মানে চার, দেয়ার ফোর এন ইকুয়ালস টু রুট ওভার অফ ফোর মানে হচ্ছে গিয়ে 2। তাহলে উত্তর কি হচ্ছে আমাদের বলো তাহলে? আমাদের অপশন বি ইজ দ্য রাইট আনসার। প্রসেসটা বোঝা গেল বাবা? জাস্ট ফর্মুলা বসিয়ে ভ্যালু পুট করলাম। এখানে প্রবলেম হচ্ছে জেড এর ভ্যালুটা পুট করা, ঠিক আছে? জেড এর ভ্যালুটা ঠিকঠাক পুট না করলে অঙ্ক ভুল চলে আসবে। চলো, এটুকু হয়েছে করা। দেখো আমরা কি করছি এবার। এবার আমরা যাব হচ্ছে ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ডিটারমাইন করতে। দেখো আমরা কি জানি যে অ্যাকর্ডিং টু বোরস পস্টুলেট mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। এখান থেকে ভি সমান কি লিখতে পারি? nh বাই 2 পাই ইন্টু mr। ক্লিয়ার ব্যাপারটা? স্যার এখান থেকে তো বার করা খুব সোজা। বলো কেন বার করা সোজা? না স্যার nh থাকলো 4 পাই, সরি 2 পাই m থাকলো এখানটা করে। ক্লিয়ার? দেন আর এর এক্সপ্রেশনটা বসিয়ে দাও। আর এর মান কি ছিল বলো তো? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এখান থেকে কাজ করে সিম্পলিফিকেশন করো, এনএইচ বাই 2 পাই এম ইন্টু 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার।
কাটো বসে বসে, ভ্যালু তো পুট করলাম। এবার দেখো একটা পাই গেল, গোটা গোটা এম গেল, 2 দিয়ে গেলে 2 হয়ে যায়, একটা এন একটা এইচ, একটা এন একটা এইচ গেল, তাহলে থাকলো বলে কি থাকলো আমাদের 2 থাকলো, একটা পাই থাকলো, জেড স্কোয়ার থাকলো, আর কে আছে এখানে তাহলে? আর কে আছে বলো? স্যার তলায় তো একটা এনএইচ কেটেছেন, আর একটা এনএইচ তো আছে, তাহলে এটা আমাদের কার এক্সপ্রেশন হয়ে গেল? ভি অফ এন অরবিট। কি হলো তাহলে ফর্মুলাটা? 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ। ক্লিয়ার ব্যাপারটা? যদি তুমি এটা ভ্যালু পুট করো তাহলে তোমার ভ্যালুটা আসবে যে ভি এন ইকুয়ালস টু 2.18 ইন্টু 10⁶ জেড বাই এন এত মিটার পার সেকেন্ড। ওকে, এটা মনে রাখবে ব্যাপারটাকে, কারণ ক্যালকুলেশন করতে পরীক্ষার সময় হবে না। তাহলে আপাতত আমি যা যা পড়ালাম, আপাতত আমি যা যা পড়িয়েছি সেটা একটা ফর্মুলাগুলো কনক্লুশন টানে যেখান থেকে অঙ্ক আসবে। 1 নম্বর ফর্মুলা কি বলেছিলাম বলো তো? আর অফ এন সমান 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। 2 নম্বর হচ্ছে গিয়ে ভি এন সমান 2.18 10⁶ জেড বাই এন মিটার পার সেকেন্ড। একটা অঙ্ক করে নিই, ফর্মুলা যখন দেখা হলো আমাদের একটা অঙ্ক করে নিই এর উপরে বেশ করে। ধরো তোমার একটা কোশ্চেন দিল, কোশ্চেনটা হচ্ছে এরকম যে if the velocity of the electron in first orbit of each atom is 2.18 into 10⁶ meter per second, then what is its value in third orbit? নর্মালি ক্যালকুলেশন করো দেখি, বলো কিভাবে করবো? জাস্ট ফর্মুলাটা বসাও। একটু হেল্পও করে দিচ্ছি, এই দেখো ফর্মুলা এখন লেখা আছে, ক্যালকুলেশন করে আমাকে আনসারটা বলো দেখি। কারো হলো? কেউ পারবে এটা করতে, না আমি হেল্প করব? কি বলো? আছো সকলে না নেই? হ্যাঁ স্যার করছি। তোমরা টাইম চাও তাই তো, একটু করো। আমি একটু কোশ্চেনটাকে ডিকোড করি ততক্ষণ, চলো যে করছো করো ক্যালকুলেশন। দেখো লেখা আছে ইফ দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন
in the first orbit of each atom is 2.18 into 10 to the power 6 meter per second, then what its value in the third orbit? আর তোমার ফর্মুলা হচ্ছে তোমার দেখো vn equals to এইটা into z by n মিটার পার সেকেন্ড। এবার দেখো আমরা কি করতে চলেছি, কি করছি দেখো তো একবার। দেখো তোমাকে এই ভেলোসিটিটা তোমাকে বলে দিয়েছে, এই ভেলোসিটিটা বলা আছে, কত বলা আছে, v ইকুয়ালস টু এইটা তোমাকে বলা আছে কোশ্চেনে। ফার্স্ট অরবিট মানে n ইকুয়াল টু 1 ছিল, অফ এইচ অ্যাটম, এইচ অ্যাটম মানে যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য থার্ড অরবিট, তাহলে n ইকুয়াল টু 3 এর জন্য ভ্যালু কত হবে সেটা ডিটারমাইন করতে বলেছে। ফর্মুলা কি জানা, দেখো উপরে লেখা আছে vn ইকুয়ালস টু 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 z বাই n এত মিটার পার সেকেন্ড। জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে স্যার এখানটা করে 2.18 10 টু দি পাওয়ার 6 কিচ্ছু করতে পারবো না স্যার, z এর মানটা তো আপনি দেখালেন এখানটা করে 1 নিয়েছেন, তাই z এর জায়গায় 1 বসাও। আর nটা কার জন্য বার করতে বলেছে বলো, nটা 3 এর জন্য বার করতে বলেছে। তাহলে তোমার কি বললাম, তাহলে বললাম একবার দেখি যে nটা 3 এর জন্য বার করতে বলেছে। জেডটা 1 তুমি দেখলে এই যে জেড 1 হয়, আর এখানে বার করতে বলেছে 3 এর জন্য, তাই 3 বসালাম। তাহলে আমাকে ডিভাইড করতে হবে, এটাকে ডিভাইড করলে কি আসছে বলো দেখি, 0.727 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 7.27 10 টু দি পাওয়ার 5 এত মিটার পার সেকেন্ড। বলো বুঝতে পারলে কিনা? জাস্ট দেখো ভ্যালু পুট করছি, জাস্ট আমাকে ছোট্ট ছোট্ট হিন্টসগুলো কাজে লাগাতে হচ্ছে। কি জন্য কাজে লাগাতে হচ্ছে না স্যার, মাসগুলোকে সরি জেডগুলোকে আইডেন্টিফাই করার জন্য, আর তোমার কি কি বলতে গেলাম বলো তো একবার, যে তোমাকে ক্যালকুলেট করতে হবে মাস ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন, যেটা তোমার কি ফার্স্ট অরবিটের ক্ষেত্রে এইচ এর ক্ষেত্রে ভ্যালু দেওয়া ছিল, উনি এটা ক্যালকুলেশন করে নিয়েছেন। তোমাকে থার্ড অরবিটের জন্য ক্যালকুলেশন করতে হবে। এতটা পর্যন্ত ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বেশ, আর একটা প্রশ্ন করে নিই। দেখো আমি ঠিক করলাম, এটাই ডিসিশন নিলাম যে যতগুলো আমরা থিওরি টপিক করব তার করসপন্ডিং আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো একসঙ্গেই করে নেবো, তাতে আমাদের নোট বানাতেও সুবিধা হবে এবং আমাদের মনে রাখতেও সুবিধা হবে। ব্যাপারটা ঠিক বলছি তবে না? হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেন দেখো একবার। কোশ্চেনটা হচ্ছে if velocity of an electron হ্যালো in the স্পিকারটা অফ করে দাও। স্যার, একটা একটু প্রশ্ন আছে স্যার। হ্যাঁ আমি লিখে নিই প্রশ্নটা, তোমার প্রশ্ন আমি নেব লাস্টে, সকলেরই প্রশ্ন নেব আমি। এই প্রশ্নটা করিয়ে দিই। of each atom is v, তো বলা আছে কোশ্চেনে, দিয়ে তোমাকে বলছে what will be the velocity of electron in the third orbit of Li2 plus। অপশন এ দেওয়া আছে v, অপশন বি দেওয়া আছে v/3, অপশন সি দেওয়া আছে 3v, অপশন ডি দেওয়া আছে 9v। দেখো করতে পারো, এটা ভালো প্রশ্ন।
পারবে করতে কেউ? একটু ডিকোড করো কোশ্চেনটাকে। If the velocity of an electron in the first orbit of each atom is v, what will be the velocity of electron in the third orbit of lithium 2+? তাকিয়ে দেখো একটা জিনিস, প্রথমে তোমাকে এই ভেলোসিটিকে আমরা কি বলেছি বলো তো, ভি বলে দিয়েছে। ফার্স্ট অরবিট মানে এক্ষেত্রে n ইকুয়াল টু 1 বলা আছে, হাইড্রোজেন মানে z ইকুয়াল টু 1 দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য ভেলোসিটি, তাহলে এই ভেলোসিটিটা কত হবে থার্ড অরবিট মানে n ইকুয়াল টু 3, আর Li প্লাস 2 মানে হচ্ছে গিয়ে অবভিয়াসলি 1 ইলেকট্রন সিস্টেম। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্নটাকে পুরো ডিকোড করে দিলাম যে কি কি ডেটা দেওয়া আছে। একটা কথা আমাকে বলো দেখি একটা জিনিস, দেখো ভেলোসিটির দিকে তাকিয়ে দেখো দেখি। দেখো এখান থেকে আমি একটা কনক্লুশন টানতে পারি যে স্যার এখান থেকে কনক্লুশন টানা যেতে পারে যে ভি এন প্রপোর্শনাল টু জেড বাই এন। বলবো কেন? কারণ দেখো এই যে টার্মটা আছে 2.18 ইন্টু 10⁶, এটা তো কনস্ট্যান্ট, সবার জন্যই তো আসে। তাহলে ভ্যারিয়েবল কোনটা? জেড বাই এন। তুমি জাস্ট ওই ফর্মুলাটা লাগিয়ে দাও যে আমরা কি জানি বলো তো, আমরা জানি ভেলোসিটি is proportional to z by n। ঠিক আছে, তাহলে আমাদের বলো ভি মানে ভেলোসিটি অফ লিথিয়াম 2+ আয়ন কত হবে? তো স্যার লিথিয়াম 2+ এ যদি আমি প্রপোর্শনাল করি এটাকে, লিথিয়ামের জেড কত বলো? লিথিয়ামের জেড হচ্ছে 3, ক্লিয়ার? আর এন কত? থার্ড অরবিট বলেছে, তাহলে এখানে n ইকুয়াল টু 3। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াবে বলতো, ভি অফ লিথিয়াম 2+ ইজ প্রপোর্শনাল টু 1। ওকে, আর একটা দেখো ভি অফ এইচ, এটাও কি ছিল আমাদের বলো তো একবার? সেটা দুটোই 1 হবে স্যার। তাহলে এখানেও তুমি কি করছো বলো তো, জেডও 1, এইচ এর কোন অরবিট বলেছে? দেখো n ইকুয়াল টু 1 বলেছে, তাহলে এক্ষেত্রে ভি অফ এইচ প্রপোর্শনাল টু, তুমি কি বলছো বলো তো, ভি অফ এইচ ইজ প্রপোর্শনাল টু 1। এখানেও 1 দেখলে, এখানেও 1 দেখলে, তাহলে যখন তোমাকে কোনো কম্পারিজন করতে বলবে, অর্থাৎ ভি অফ লিথিয়াম 2+ ডিভাইডেড বাই ভি অফ এইচ, তুমি জাস্ট ভ্যালুটা পুট করে দাও। ওখানে আসছে 3/3, এখানে আসছে 1/1, মানে আলটিমেটলি 1। আমাদের অ্যান্সার কোনটা হলো বলো তো, 1। 1 মানে ভি এর দেখো কোএফিসিয়েন্ট 1 আছে, এটা 1/3 আছে, তাই উত্তর ভুল। এটা 3v, উত্তর ভুল। 9v, উত্তর ভুল। বোঝা গেছে? ক্লিয়ার এই পর্যন্ত? কোনো রেসপন্সই নেই। ঠিক আছে, না স্যার, আরেকবার বলুন। হ্যাঁ স্যার। দেখো নেক্সট কোশ্চেন দেখো একবার, একদম লেটেস্ট প্রশ্ন এটা, দেখো ভালো করে এটা শুনবে। দ্য ভ্যালু অফ রিডবাক কনস্ট্যান্ট, রিডবাক কনস্ট্যান্ট আমরা নেক্সট দিন পড়বো যখন আমরা এনার্জির এক্সপ্রেশন পড়বো। ঠিক আছে, আমি আজকে পড়াইনি। ইজ 2.18 10⁻⁻18 জুল বলা হয়েছে the velocity of electron having mass 9.1 10⁻31 kg in Bohr's first orbit of hydrogen atom equals to dash into 10⁵ মিটার পার সেকেন্ড। এটা কোশ্চেনটা এসেছে হচ্ছে 5th এপ্রিলের শিফট 2000, 5th এপ্রিল
2024 দুটো করে শিফট হয়, ফার্স্ট শিফটের প্রশ্ন এটা। বলো কি করবে এটাকে। খুব সোজা ফর্মুলা বেস কোশ্চেন। তুমি দেখো তোমাকে কার জন্য বলেছে, তুমি একটা কথা দেখো একবার, হাইড্রোজেন অ্যাটমের জন্য। ক্লিয়ার ব্যাপারটা? আর এখানে কোথাও ফার্স্ট অরবিট, আচ্ছা ফার্স্ট অরবিট মানে n ইকুয়াল টু 1, হাইড্রোজেন অ্যাটম মানে z ইকুয়াল টু 1। ঠিক আছে, এটুকু তোমরা জানো নিশ্চয়। ভি এর এক্সপ্রেশন কি হয় বলতো, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো? স্যার এখানে কি 1 বাই ল্যামডা ইকুয়ালস টু r ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই ল্যামডা স্কোয়ারটা লাগবে? না অত কিছু লাগবে না তোমাকে, জাস্ট নর্মালি ফর্মুলা ফেলে দাও চলে আসবে। দেখো এই ফর্মুলাটা 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 z বাই n। ওকে, জাস্ট ফেলে দাও এখানে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 z বাই n। তাহলে 2.18 10 টু দি পাওয়ার 6, দেখো z এর মান কত আছে এখানে 1, n এর মান কত আছে দেখো তো 1 আছে এখানে 1, n এর মান স্যার অবভিয়াসলি 1। তা কি দাঁড়ালো বলো? তুমি বলে স্যার দাঁড়ালো 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু কোনো আমাকে তো 10 টু দি পাওয়ার 5 অর্ডারে আনতে হবে। তাহলে কাজ করে দাও, 2.18কে 10 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 5 করে দাও, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 21.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এটাকে তুমি অন্যভাবেও লিখতে পারো 22 ইন্টু 10 টু দি পাওয়ার 5, বাট অ্যাকুরেট আনসার হচ্ছে 21.8 মিটার পার সেকেন্ড। প্রসেসটা বুঝতে পারলে? জাস্ট দেখো খুব রিসেন্ট জেইর প্রশ্ন এটা কিন্তু, ঠিক আছে তো, জেইর প্রশ্ন কিন্তু জাস্ট ফর্মুলা বেস প্রশ্ন। ফর্মুলাতে ডেটা পুট করো, অঙ্ক করে দাও, চলে আসো বেরিয়ে। বোঝা গেছে এই পর্যন্ত? কোনো ডাউট এই প্রশ্ন পর্যন্ত? স্যার রিকভার কনস্ট্যান্ট এমনিই দিয়েছে এখানে। হ্যাঁ, একদম কনফিউজড করার জন্য তোমাকে দিয়েছে। আমি ওই জন্যই প্রশ্নটা নিলাম, নাহলে তো নিতাম না। আমি তোমাকে কি বললাম যে আমি তোমাকে নেক্সট ক্লাসে এনার্জির এক্সপ্রেশন পড়াবো, সেখান থেকে রিড বাগ এক্সপ্লেন করব এবং সেখান থেকে আমি তোমাকে লাইন স্পেকট্রাম বোঝাবো। ঠিক আছে, তাহলেই মোটামুটি বোর্ডের পস্টুলেটগুলো সবকটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা শুরু করতে পারি সামারফিল্ড, আগেও পড়তে পারি পরেও পড়তে পারি। অ্যাটলিস্ট আমরা অন্তত কোয়ান্টাম নাম্বারস থেকে বাকিটা পড়ে নেবো, যেখান থেকে তোমার প্রশ্ন আসবেই আসবে। ক্লিয়ার? সে আমি ঠিক আছে, আমি আস্তে আস্তে নিজের মতো করে সব অ্যারেঞ্জ করে নেবো। তুমি বলো যে আজকে যা যা করালাম প্রথম থেকে যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে কি কি করালাম। প্রথমে আমি আজকে কি করেছি বলো তো, রিভিশন দিয়েছি। কিসের রিভিশন দিয়েছি না, রাদারফোর্ডস নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম আগের দিন পড়েছিলাম, তার উপর বেস করে আমরা 4টে নিউমেরিক্যাল প্রবলেম করেছি এবং 4টেই আইআইটি জেই লেভেলের প্রবলেম করেছিলাম। কোনটা হয়, কেন হয় না, সমস্ত কিছু এক্সপ্লেন করা ছিল। তারপরে আমরা অ্যাকচুয়ালি বোরস রেডিয়াস অর্থাৎ বোরস থিওরির যে প্যারামিটারগুলো আর ভি এনার্জি সমস্ত এক্সপ্রেশনগুলো বার করতে লেগেছিলাম। প্রথমে আমরা আর এর এক্সপ্রেশনটা ক্যালকুলেশন করেই করেছিলাম। তারপরে সেখান থেকে আমরা রিলেশন বিটুইন আর এন অ্যান্ড আর ওয়ান অর্থাৎ nth অরবিটের রেডিয়াস এবং ফার্স্ট অরবিটের রেডিয়াসের মধ্যে কম্পারিজন করেছিলাম। তারপরে আমরা ভ্যালু পুট করে একটা সিম্পলিফিকেশন ফর্ম নিয়ে এসেছিলাম। দেন তার উপরে বেস করে আমরা দুটো রেডিয়াসের উপরে অঙ্ক করে নিয়েছিলাম। সেখান থেকে আমরা পরের পার্টে চলে গেছিলাম যে ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন কী করে ডিটারমাইন করব। সেটাকে ডিটারমাইন করার পরে ভ্যালু পুট করে আমরা আবার একটা এক্সপ্রেশন পেলাম যে লাস্টে কী করেছিলাম আমরা আর এবং ভি অর্থাৎ রেডিয়াস এবং ভেলোসিটির একটা এক্সপ্রেশন আমরা বোর্ড ওয়ার্কে করে নিয়ে সেখান থেকে আমরা কি করলাম, দুটো নিউমেরিক্যাল প্রবলেম করলাম। দুটো না, অ্যাকচুয়ালি 3টে নিউমেরিক্যাল প্রবলেম করলাম। আজকে তাহলে আমরা এই পর্যন্তই পড়লাম।